পুলিশ বাহিনীর নির্দেশে আওয়ামী লীগকে পুনরায় আপনার গঠিত করা হচ্ছে। কিংবা গতকাল সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ আর মিজানুর রহমান শামীম রাষ্ট্রপতির সাথে দেখা করেন। সময় বেশি দূরে নেই, এটা সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাসের মধ্যেই আপনি অনেক পরিবর্তন দেখবেন। এই যে কথিত নেতৃবৃন্দ এনসিপি বলেন আপনারা, এদের অস্তিত্ব থাকবে না। খুব দ্রুত ইন্দু সরকারের পতন ঘটবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। শেখ হাসিনার পদধ্বনি শোনা যাচ্ছে। বিপি নূরকে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে পিটিয়েছে, এই পিটুনি অনেককেই খেতে হবে, প্রস্তুতি নিতে হবে। মাইল সামনে অপেক্ষা করছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পিটাবে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তাদেরকে ধরে ধরে পিটাবে, এমনটি আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা সবাই জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আইজিপির নির্দেশে কিংবা পুরো পুলিশ বাহিনীর নির্দেশে আওয়ামী লীগকে পুনরায় আপনার গঠিত করা হচ্ছে। কিংবা বর্তমান আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলটি আপনার দিনে দিনে এত বড় হচ্ছে, যেটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেষ্টা আছে, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সকলেরই আপনার ঘুম কেড়ে নিল। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে ভাই, আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। বর্তমানে আপনার ঢাকার ভিতরে মানে আওয়ামী লীগ যেভাবে তাদের প্রতিটি কার্যক্রম আপনার চালাচ্ছে, আর এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ক্ষোভ কি জানেন? অন্তর্বর্তী সরকারের ক্ষোভ হচ্ছে পুলিশ বাহিনী কিভাবে আপনার আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে আপনার শাবাশি দিচ্ছে। মানে পুলিশের গাড়ি আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে তারা চলে যাচ্ছে, কিন্তু আইনতভাবে কোনো বাধা নাই, কোনো পুলিশের কোনো বাঁশির কোনো ফোন নাই, গাড়ির কোনো হর্ন নাই, লাঠি দিয়ে হুমকি টুমকি দিবে, মানে দৌড়ানি টৌড়ানি কোনো কিছুই দেখা যায়নি, তারা পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু কেন? অন্তর্বর্তীকালে সরকার এটাকে কেন্দ্র করে আরো ভয় আছে যে বাংলাদেশের সকল পুলিশ বাহিনী বর্তমান আওয়ামী লীগের এই মিছিলকে কেন্দ্র করে থেকে শুরু করে সব কিছুতে সহায়তা করছে, যাতে আওয়ামী লীগ বাংলাদেশে পুনরায় আপনার গঠিত করতে পারে, যাতে তারা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। আর এটাকে কেন্দ্র করেই পুলিশ বাহিনীর বিশেষ একটা অবদান বর্তমান রাখতে যাচ্ছে। এটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীরের বক্তব্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীরকে কেন্দ্র করে উপদেষ্টা জাইঙ্গা, তো আপনি বললেন যে পুলিশ বাহিনী পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তো যাবে না কেন? আপনাদের এখন ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে এত পুলিশ, তারা যদি মানে আপনার আওয়ামী লীগে যোগ দিয়ে দেয় আর আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যদি তারা সহায়তা করে, তাহলে তো কেল্লা ফতে কেন হবে? আপনাদের ঘুম হারাম কেন হবে বলেন? আর পুলিশই বা আওয়ামী লীগের সহায়তা কেন করবেন? আপনি একটা কারণ দেখান, জাস্ট একটা রিজন, যে তুষার ভাই এই কারণে আওয়ামী লীগকে সহায়তা করতে পারবে না পুলিশ। আমরা কি না করছি? আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা অনেক কিছু করছেন। আপনারা ক্ষমতায় এসে 6 আগস্ট আসিফ নজরুল যেটা করছে সেটি হচ্ছে সাংবাদিকদের সম্মেলনে এসে তিনি আইন করে সমস্ত কিছু নিষেধাজ্ঞা করেছে, যে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের যত আপনার নেতা কর্মী থেকে শুরু করে সমর্থক থেকে শুরু করে যত মব হয়েছে, যত কটা মানুষ মারা গেছে, সকলকে ধামা চাপা দেওয়ার জন্য আপনি আইন করে নিষিদ্ধ করে রাখছেন ইনস্ট্যান্ট এখন পর্যন্ত। মানে আপনাদের এগেইনস্টে কি কথা বলতে পারবে না? হ্যাঁ, পুলিশ আওয়ামী লীগের সহায়তা কেন করবে না? পুলিশকে যেভাবে আপনারা 5 আগস্টের পরে মানে পুরায় মারছেন, থানা লুটপাট করে মারছেন, তারপরে তার গড়ে ঢুকে তার বিবি বাচ্চাকে মনে করেন পেটে লাথি দিয়ে মারছেন, যে বিবি নাকি গর্ভবতী ছিল, তো পুলিশকে মেরে আপনারা মানে ওভারব্রিজে ঝুলায় টানা রাইখা দিছেন ঢাকা শহরের ভিতরে। তো পুলিশ আওয়ামী লীগের হয়ে কেন কাজ করবে না? পুলিশের সমস্ত দায়িত্ব বর্তমান সমন্বয়কদের কাঁধে তুলে নিছে, ট্রাফিক থেকে শুরু করে সমস্ত কিছু। আর পুলিশ যদি কিছু করতে চায় তাহলে তাদের ভূমিকা কি? আমার চেনো আমি কে, আমি কোথাকার,
কোন বাল ছিল, আমি হচ্ছে সমন্বয়ক। তো পুলিশ বর্তমান আওয়ামী লীগকে সহায়তা কেন করবে না? উপদেশ জাহাঙ্গীর আলম। আর আপনাদের এটাকে কেন করেই আপনাদের ঘুম হারাম হয়ে গেছে না? তেজগাঁও থেকে শুরু করে পুরানো পল্টন থেকে শুরু করে আপনার সংসদের রাস্তাঘাটেও বর্তমান দেখা যাচ্ছে। হ্যাঁ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে? আমরা আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে মানে এত কঠোরভাবে লিখিতভাবে নিষিদ্ধ করে দিলাম, ইভেন আইন পর্যন্ত পাশ করাই দিলাম, যদি দেখে এদেরকে কঠিন শাস্তি দিতে হবে, গ্রেফতার পর্যন্ত করতে হবে। কিন্তু বর্তমান পুলিশ সেটা করতেছে না। মানে তাহলে কি সরকারের বিরুদ্ধে বর্তমান পুলিশ বাহিনী একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে? এই তো আগে দেখা গেত যে আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল পালন করতো, মুখে মাস্ক পরে আর হাতে তুড়ি বুড়ি করে একটা ব্যানার নিত, দৌড়ে দৌড়ে তারা মিছিলটি পালন করতো 2, 4, 5 জন 6 জন। কিন্তু সেটা আস্তে আস্তে সিনা টান করে জুম্মার নামাজের পরে রুটিন হয়ে গেছে, আর প্রতিদিন তো আছেই, তাই না? করে যাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্তমান হাজার হাজার আওয়ামী লীগ সমর্থককারীরা তারা মিছিল করতেছে, ইভেন তারা এভাবে ডাক দিচ্ছে, বঙ্গবন্ধুর সৈনিকেরা চলে আসো, চলে আসো, এই অবৈধ স্বৈরাচার ইউনুসকে সরিয়ে শেখ হাসিনা সরকারই আমরা গঠন করব। পাকিস্তানি যত রাজাকার পন্থী আছে সব বাইকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, চলে আসো, আর ভয় পেও না, ঘরে বসে থাকার সময় এই স্লোগান দিচ্ছে। মানে অন্তর্বর্তী সরকারের এত দ্রুত পতন, এত দ্রুত পতন, আর বর্তমান পুলিশ মানে আওয়ামী লীগকে সহায়তা করার জন্যই মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে। যে পুলিশ যদি আওয়ামী লীগকে সহায়তা করে তাহলে তো দেশ গেছে, তাহলে তো দেশ গেছে। আইজিপি থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে রমনা থানার যেই আপনার আছে, ওসি এসআই আছে, তারা থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবাই আওয়ামী লীগকে সমর্থক দিতেছে। যে রমনা থানার সাথে নাকি জাতীয় পার্টির আপনার একটা আছে, অফিস আছে, সেই অফিসের সামনে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা হংকার দেয় যেই ডক্টর ইউনুস স্বৈরাচার, ইউনুসের আন্ডারে আমরা ঘরে থাকতে পারি না, আমাদের বাড়িঘর লুটপাট হয়ে যায়, আমাদেরকে ধরে ধরে মেরে ফেলে, এই সরকার আমরা আর চাই না। তারা এভাবে ভাষণ দিয়ে যায় এবং তারা মিছিল মিটিং পর্যন্ত বর্তমান চালাচ্ছে। কেন হবে না? তাই ইউনুসের ঘুম হারাম হয়ে গেছে যে শেখ হাসিনা মনে হয় চলে আসলো মনে হয়, তাই না? এই কথা চিন্তা করে যে পুলিশ বর্তমান মানে সহায়তা করতেছে বিদায়, তাই তো? তো পুলিশ সহায়তা কেন করবে না? কেন করবে না? এখন পর্যন্ত পুলিশের কিঞ্চিত পরিমাণ আপনারা এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ন্যায্য বিচার পাইয়ে দেননি। কেমন ন্যায্য বিচার ইনসানাও এখন পর্যন্ত আপনারা পাইয়ে দেননি। পুলিশ এর জন্যই তারা আওয়ামী লীগকেই বর্তমান চাচ্ছে। চেতনা যদি আপনারা 5 আগস্টের পরে পুলিশের উপর এত বর্বরতা না চালাতেন, নৃশংসতা না চালাতেন, মব না চালাতেন, যদি তাদেরও খুনের বিচার আপনারা এই ট্রাইব্যুনালের অধীনে আনতেন, কিন্তু আপনারা আনেননি। আপনারা পুলিশকে গণহত্যা করার কারণেই আপনাদের এগেনস্টে বর্তমান পুলিশ পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে। আরো দাঁড়াবে। তাদের বাবারও ক্ষমতা নাই, দেশটা চালাবি দূরের কথা, আর মানে আওয়ামী লীগকে ঠেকা রাখবে, ইম্পসিবল। যাই হোক দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচাইতে বড় একটি ক্ষোভ, যেটি আমাদের বাংলাদেশের গণমাধ্যমের আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে অলমোস্ট। কারণ তারও এই সরকারের অধীনে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী করেই যাচ্ছে। ডক্টর ইউনূস এখন চিন্তা করে দেখলেন যে যমুনাতে যে আসি, যমুনাতে যে কালো স্রোত বইতে শুরু করেছে, যে কোনো সময় কিন্তু তাকে এই কালবৈশাখীর মতো ঝড় এসে উড়াই নিয়ে যাবে। এখন মান সম্মানে যদি ভোট একটা দিয়ে কোন রকম যদি চলে যাওয়া যায়। নতুন একটা নির্বাচন কমিশনের কথা শুনতে পাচ্ছি যারা মনিরুল ইসলাম, আপনি কি এই ব্যাপারে আপনার আমাদেরকে একটা দিতে পারেন যে এই সরকার তো কোনো না কোনো ভাবে মানে নির্বাচন একটা দিতে চায় বলে অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে। আজকেও ডক্টর ইউনূস তেমনটি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে চান। আপনার কি মনে হয় নির্বাচন তারা আদৌ দিতে চায়? হ্যাঁ, তারা নির্বাচন দিতে চায়। নির্বাচন দিতে কি কারণে চায়? প্রথমে চায়নি, এখন দেখেছে যে এমন লাজুক অবস্থা হয়েছে যে কোনো সময়ে এই যমুনাতে এসে তাকেই তুলে নিয়ে যাবে।
মানে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, ললেসনেস এমন একটা পর্যায়ে গেছে, আমরা এখন সোমালিয়ার লেভেলে আছি। যার কারণে সোমালিয়ার জলদস্যুরা যেভাবে সৌদি আরবের, জাপানের, আমেরিকার সব দেশের জাহাজে আটকায়া দিচ্ছে, কে নোবেল লরিয়েট, কেউ গরুচোর, এটার এখন আর কোনো বাজ বিচার নাই। ডক্টর ইউনূস এখন চিন্তা করে দেখলেন যে যমুনাতে যে আসি, যমুনাতে যে কালো স্রোত বইতে শুরু করেছে, যে কোনো সময় কিন্তু তাকে এই কালবৈশাখীর মতো ঝড় এসে উড়াই নিয়ে যাবে। এখন মান সম্মানে যদি ভোট একটা দিয়ে কোন রকম যদি চলে যাওয়া যায়, এই চিন্তাটা তার মধ্যে ঢুকেছে। কিন্তু বিষয়টা হলো, আমি এখনো বিশ্বাস করি এবং আমার কাছে যেটুকু খবর আছে, ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না এই কারণে যে ডক্টর ইউনূস হচ্ছে পক্ষপাত দুষ্ট একটি ব্যক্তি এবং ভিন্ডিকটিভ মেন্টালিটির একটা নিচু লেভেলের লো ক্লাস ক্লেভার ম্যান। এই লো ক্লাস ক্লেভার ম্যানকে ডক্টর ইউনূসকে চিনে ফেলেছে বিএনপি। আপনাকে যদি উদাহরণটা দিয়ে আপনি ভালোভাবে বুঝবেন, দেখেন একটা দেশ যখন নৈরাজ্যের মধ্যে ডুবে আছে, ছাত্ররা চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বাদরামি, ইফরামি সবকিছু করছে, সেই সময় রাষ্ট্রের দরকার হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কেপেবল একটা মানুষ ক্ষমতায় আসা, যার ফলে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকার কারণে রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারবে। জাতীয় নির্বাচন সেটা না করে দিল কি ছাত্র নির্বাচন। কারণ ছাত্র নির্বাচন দেওয়ার মূল কারণ হচ্ছে এই সুযোগে বিএনপির বুকে একটু মাটি লাগাই দিয়া এই স্বাধীনতা বিরোধীদেরকে ওই রিসেট বাটন বলছে না, ওই রিসেট বাটনে সেট করে জামাতকে ফ্রন্টে নিয়ে আসার জন্য ডক্টর ইউনূসের চেষ্টা। যার কারণে বিএনপির এখন বুকে দুঃখ করতেছে যে মানে এই নোবেল সোর যেইভাবে আমাদেরকে বুকে মাটি লাগানোর চিন্তা ভাবনা করতেছে, নির্বাচনে নিয়ে আমাদেরকে কবর দিয়ে দিবে। সুতরাং আমরা কবরে যাইতে চাই না, আমরা বেঁচে থাকতে চাই। সুতরাং ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি এখন আর কোনো নির্বাচন চায় না। যার কারণে ডক্টর ইউনূসকে এখন যেতেই হবে। বিএনপি তলে তলে সেনাবাহিনীর প্রধানের সাথে কয়েকটা সিটিং মিটিং দিয়েছে বলে আমরা শুনেছি, যে কোনো সময় সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভেতরে, অক্টোবর বা নভেম্বরের মধ্যেই, ওই শিডিউল ঘোষণার আগেই ডক্টর ইউনূস চলে যেতে পারেন। সেই ক্ষেত্রে নির্বাচনটি কখন হবে আমরা ঠিক বলতে পারছি না। নতুন একটি সরকার এসে এই এখন যারা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন একটি নির্বাচন কমিশন করবেন এবং নির্বাচন কমিশন করে প্রথম কাজে হবে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যে ব্যান্ড দেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে যে এমবার্গো দেওয়া আছে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারবে না, সেটা উইথড্র করবেন। উইথড্র করে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, তারপরে যায় নির্বাচন হবে। এরপরে অন্য কিছু। কিন্তু ডক্টর ইউনূসের সাওয়ার উপরে এখন আর বিএনপির ভরসা নেই। যেহেতু বিএনপির ভরসা নেই, আওয়ামী লীগেরও ভরসা নেই। বিএনপি আওয়ামী লীগ মিলে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ সেটা কিন্তু সবাই জানে। এর সাথে যদি জাতীয় পার্টি এবং বাম দলীয় যোগ করেন, তাইলে ডক্টর ইউনূসের বাপের দেশের লোক, পাকিস্তানের লোক, জামাতে ইসলামী, আল বদর, রাজাকার, এদের সংখ্যা বাংলাদেশে 10 থেকে 15% উপরে নাই। তো 85% মানুষকে বাদ দিয়া ডক্টর ইউনূস কিভাবে নির্বাচন করবেন? সুতরাং আমি বিশ্বাস করি একটি নতুন সরকার আসবে, সেই সরকার একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। আগামী মাসে সুপ্রিম কোর্ট রায় দিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুনর্বহাল করে দিচ্ছে। যার কারণে নির্বাচন হতে হলে ওই ইউনূসের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায়টি তো তারা প্রলম্বিত করে দিল। যাই হোক, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করব। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতিসংঘের অধিবেশন এবং আপনারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচিগুলোর মধ্যে অনেক কিছু আছে খুবই ইন্টারেস্টিং। আপনারা কি কি করতে চান? এবং আমরা দেখেছি লন্ডনে, জাপানে, এর আগে মাত্র কদিন আগে নিউ ইয়র্কেও আপনারা একটা প্রতিরোধ কর্মসূচি আয়োজন করেছিলেন মাহফুজ আলমকে কেন্দ্র করে। এইবার কি কি প্রস্তুতি আপনারা নিয়েছেন? আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং সহ-আলোচক যারা এসেছেন তাদেরকে আমরা যারা 5ই আগস্টে যে স্বাধীনতা হারিয়েছি, 5ই আগস্টের পরে আমরা যারা মাঠে আছি সেই 71-এর বাংলাদেশে ফিরে নেওয়ার জন্য, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আপনার এই অনুষ্ঠান যারা শুনবেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নটির উত্তর আমি সোজাভাবে দিতে চাই। এই যে কথাটা আমি সবসময় বলে আসছি সে 5ই আগস্টের পর থেকে, যে পৃথিবীতে একটা দেশ পরিচালিত হচ্ছে, একটা দেশ চলে কোনো বৈধ সরকার ছাড়া, অসাংবিধানিক অনির্বাচিত একটা সরকার যার কোনো বৈধতা নেই। মূল কথা সে হলো অবৈধ সরকার। যে অবৈধ সরকার শুধু সেখানেই শেষ হয় নাই, তার গত 1 বছরে যে দেশটির, যে দলটির নেতৃত্বে, যে ছাত্র সংগঠনের নেতৃত্বে, আমি অতীত ইতিহাসে যাব না, বাংলাদেশের সৃষ্টি তাদের কর্মকাণ্ড তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা এতদিন চুপ করে এসেছিলাম, এখন আমরা ভয়ঙ্কর রূপ নিতে বাধ্য হয়েছি। ডক্টর ইউনূসের আজকেরও সে একটা ভাষণে সে বলেছে সে আলাউদ্দিনের দৈত্য হয়ে আমাদের সাহায্য করতে এসেছে, নতুন বাংলাদেশ গঠন করার প্রতিশ্রুতি নিয়েছেন এবং সবাইকে আবেদন করেছেন। তার এই আবেদন সে আলাউদ্দিনের দৈত্য হিসাবে আমাদের নিশ্চিহ্ন করবে বাংলাদেশ মাটি থেকে। আমি আজকে আপনার এই
ঘোষণার মাধ্যমে ঘোষণা দিতে চাই, যারা মুজিব সেনা আছেন, যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন, যারা সজীব দয়ের নেতৃত্বে বিশ্বাস করেন, ঘুরে দাঁড়ান, ভয়ঙ্কর রূপে ঘুরে দাঁড়ান আপনাদের। আমি ভয়ঙ্কর শব্দটা এই জন্যই ব্যবহার করছি। ডক্টর ইউনূস আমাদের পবিত্র মাটিতে 22 সেপ্টেম্বর আসার কথা, আমি তাকে আগাম জানান দিয়েছি, তুমি এ দেশে অবাঞ্ছিত, আসার চেষ্টা করো না। যদি তুমি আসো, তোমাকে কিন্তু আমরা প্রতি মুহূর্তে এদেশের আইনের আওতায় আমরা তোমাকে প্রতিরোধ করবো, তোমার ঘুম নির্ঘুম করে দেবো আমরা, যে কয়েকদিন তুমি এই, তার কারণ তুমি রক্ত মাখা হাত নিয়ে এই পবিত্র মাটিতে তুমি আসছো, এবং আজকে তুমি নতুন করে ঘোষণা দিয়েছো তুমি আলাউদ্দিনের দৈত্য। তোমাকে আমরা দৈত্য, তুমি কেমন, তুমি তো আসল দৈত্য তুমি দেখো নাই। আসল দৈত্য বাংলাদেশের আপামর জনগণ এবং বঙ্গবন্ধু আদর্শিত যারা, একাত্রে বিশ্বাস যারা করে, গণতন্ত্রে যারা বিশ্বাস করে, সংবিধানে যারা বিশ্বাস করে, জাতির পিতাকে যারা বিশ্বাস করে, তারা এখন তোমার এই কথার পর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সাবধান হয়ে যাও। এবং আপনার মাধ্যমে আমি জানাতে চাই, এই দেশের আইন অনুযায়ী যেমনটি ভাবে মাহফুজকে 6 ঘন্টা অস্থিরতার ভেতর দিয়ে সে কাটিয়েছে, তার চাইতে চরম অবস্থার সৃষ্টি হবে এই ডক্টর ইউনূসের এখানে 5-6-7 দিন যদি সে থাকতেও পারে। এইটুকুই বলে আমি আবেদন করছি, যারা মুজিব সেনা যুক্তরাষ্ট্রের মাটিতে রয়েছেন, ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা, জর্জিয়া, ওয়াশিংটন, 50 স্টেটের সকল নেতা কর্মীদের কাছে আমার আবেদন, যদি আপনারা 22 তারিখে কেউ না আসতে পারেন, 26 তারিখে তার সেই যে রক্তমাখা হাত এবং রক্তাক্ত দেহ নিয়ে বিশ্বের দরবারে যখন বক্তব্য রাখবে, তখন আমরা জাতিসংঘের সামনে তাকে দেখিয়ে দেব, ইউ আর নট ওয়েলকাম, go back to your own country, not Bangladesh, your France or any other countries that you came on August 8, 2024. That's our message for Dr. Yunus. That's our message for Samanwaikari. That's our message for Jamaat BNP. No more, no more. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এবং জননেত্রীর নেতৃত্বে আমরা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছি। ভয়ঙ্করই আমাদের ভাষা, ভয়ঙ্কর ভাবেই আমরা এর মোকাবেলা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, আপনারা এই যে নাহিদা নাসির আছেন, নাহিদা নাসির বলছিলেন যে তারাও নিউ ইয়র্কে আসতেছেন, তাই না? নাহিদা নাসির, আপনাদের কর্মসূচি কি? জি, আমরা আসবো। আমাদের যারা আমরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগে বিশ্বাস করি, আমরা সবাই, আমরা অনেকজন, এখন পর্যন্ত আমাদের 10-15 জন রেডি। আমরা প্রত্যেকবারই যাই। প্রথমে আসসালামু আলাইকুম ডক্টর সিদ্দিকুর রহমানের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদেরকে সবসময় দেখেন, যতবার আপা এসছেন ততবার আমরা নিউ ইয়র্কে গেছি, কিন্তু লাস্ট টাইম যখন গেলাম তখন আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমাদের টেক্সাস হিউস্টনে প্রচন্ড প্রতিবাদ ছিল, আমরা স্লোগান দিয়েছি, সবকিছু করেছি। এবারও আমরা তাই করব, কারণ একটা মানুষ, একটা মিথ্যার বেসাতি করা একটা মানুষের জন্য আমাদের দেশের কোটি মানুষের যে সমস্ত আমাদের আমরা মুক্তিযুদ্ধ, যেটাকে আমরা সবচেয়ে প্রথমে আমরা ধারণ করি, লালন করি, আমাদের হৃদয়ে রাখি, সেটাকে তারা নষ্ট করে দিচ্ছে, যার ভিত্তিতে আমাদের আজকে বাংলাদেশ। অতএব তার মতো একটা লোক এসে জাতিসংঘ, যাকে আমরা শান্তির জায়গা বলে মনে করি সবার জন্য, সেটাকে অপবিত্র করার মতো সাহসিকতা তার না থাকা উচিত। অ্যাটলিস্ট সে বুঝতে পারবে যে বাঙালিরা যেখানেই থাকুক পৃথিবীতে, আমাদের গোড়া হচ্ছে আমাদের বাংলাদেশ। অতএব তার মতো ব্যক্তির জন্য আমরা সব জায়গায় যেভাবে পারি তাকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। যেহেতু আমরা বিদেশে থাকি, আমাদের কিছুটা ব্যারিকেড রয়েছে বলতে পারেন, সেই জন্য আমরা সেই মেনেই চলবো। এবং আমি মনে করি সবাই গতবারের চেয়ে এবার সবাই বেশি যাবে, কারণ আমাদের এই উদ্ভূতটা হচ্ছে আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার জন্য। যে দেশে আমরা ছিলাম সেই দেশটা যেন আমরা আবারও ফেরত পাই। অতএব আমিও ডক্টর সিদ্দিকুর রহমান ভাইয়ের মতো বলবো, আপনারা যে যেখানে আছেন চলে আসেন, আমাদের সবার শক্তি একটা বড় একটা শক্তিতে পরিণত হোক এবং আমরা সুশৃঙ্খল হই, আমরা একতাবদ্ধ হই, যেটা আমাদের এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। তারেক রহমান জানেন নাকি জামাত থেকে প্রধানমন্ত্রী? এরকম একটা স্লোগান যদি আগামী জাতীয় নির্বাচনের পরে দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে দেওয়া হয়, তাহলে আমি জানি না আমার দর্শক আপনারা কতটুকু আশ্চর্য হবেন। আমি খুব একটা আশ্চর্য হব না, কারণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং দেশে যাই ঘটছে সেটা স্লোগান দিয়ে তারেক রহমানকে জানিয়ে দেওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই ফ্যাশন চালু করেছে বিএনপি নিজেরা। তারা প্রথমেই বলেছিল যে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ে বিপ্লবের আপনি নয়নমণি বা কিছু একটা, আমাদের বিএনপির নয়নমণি যিনি ছিলেন নয়ন, তিনি এই স্লোগানটা প্রথমে দিয়েছিলেন। তো তারেক রহমান নিজেই যে মাস্টার মাইন্ড, উনি নিজেই জানতেন না, এটা নয়নের মাধ্যমে জেনেছেন। কিন্তু পরবর্তীতে তারেক রহমানকে এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য অনেকগুলো আয়োজন আমাদের চোখে পড়েছে। নাম্বার 1 হচ্ছে 32 নম্বরে গিয়ে এই বিএনপি যুবদল যখন এই বছর তাণ্ডব করলো, ডিজে পার্টি করলো, এবং সেই ডিজে পার্টি থেকে তারা প্রথমে জানিয়ে দিল তারেক রহমানকে জানিয়ে দিলাম 32 দখল নিলাম। গুড। তারপরে ডাকসু নির্বাচন আসলো। ডাকসু নির্বাচনের শেষে ডাকসুর যারা আছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেল জেতার পরে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হলো তারেক রহমান জানেন নাকি সাদিক কাইয়ুম ডাকসু ভিপি। ধারাবাহিকতা এখনো ঠিক
ঠিকই আছে, জাকসুতে যখন জিতু জিতলো আমি দেখলাম যে এই ফেসবুকে জিতু সমর্থকরা, যারা জিতু একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন, তো তার সমর্থকরা এখান থেকে বলছেন যে তারেক রহমান জানেন নাকি জিতু ভাই জাকসু ভিপি। সুতরাং তারেক রহমান যতদিন দেশে আসবেন না তাকে জানানোর জন্য স্লোগানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই কাহিনীগুলো চলতেই থাকবে। ডাকসু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জাতীয় নির্বাচনে যদি একই ঘটনা ঘটে থাকে তাহলে আমি জানি যে আমার অনেক দর্শক বলুন কি বলেন ভাই, জামাত জিতবে নাকি, 6% ভোট 7% ভোটের মালিকেরা আবার কই থেকে জিতবে। এই আত্মবিশ্বাসটা গত কিছুদিন আগে আমার ধারণা সকলেরই ছিল, কিন্তু রাজনীতির গতি খুব দ্রুত পরিবর্তনশীল এবং এই নতুন পরিবর্তনশীল অবস্থায় ঠিক একই ধারণা আপনাদের থাকা উচিত কিনা না আমার কাছে মনে হয় একটু চিন্তা করার বিষয় আছে। ধরেন গত 24 জুলাই মাস, তাই না, জুলাইয়ের 5 তারিখে কেউ কি ভেবেছিল বাংলাদেশে যে আগস্টের 5 তারিখে আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় থাকবে না? পরিবর্তনশীল রাজনীতিতে তখন যদি জুলাই 5 তারিখে কেউ এই কথা বলতো সেটা বিশ্বাস করা যেত না। তো আজকে সেপ্টেম্বর মাসে এসে দাঁড়িয়ে যদি আমরা এই কথা বলি, যদিও ডাকসু সহ অনেকগুলো ইন্ডিকেশন আছে, তারপরেও আমি আমার ধারণা বিএনপির অনেক সমর্থক আমাকে কমেন্ট বক্সে গালি দিবেন, আমি সেই গালিগুলো সাদরে গ্রহণ করব, ভিন্নমতকে অবশ্যই সম্মান করি, কিন্তু এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়ার পর্যায়ে নেই। চলুন আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলাপ করে দেখি। প্রথম কথা হচ্ছে বিএনপি বাই ডিফল্ট ধরে নিয়েছে যেহেতু আওয়ামী লীগ খেলায় নাই, আওয়ামী লীগ নির্বাচনে আসবে না বা আসতে দেওয়া হবে না উভয় ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে যে দুই ভাইয়ের সম্পত্তি ছিল, এই যে কি বলে দেশটা তোমার বাপের নাকি, তো এই দেশটা তো দুই ভাইয়ের বাপ ছিল, আর আওয়ামী লীগ নাই তাহলে আরেক ভাই আছে তারাই তো আসবে। এই যে বাই ডিফল্ট কোনো কিছু না করে নিজেকে ভেবে নেওয়া যে তাহলে তো আমরাই আসবো, এই আচরণ বিএনপিকে গত 1 বছর উগ্র করেছে। গত 1 বছর তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য জিনিস দেখে মনে হচ্ছিল তারা ক্ষমতায় চলে এসেছে। আমি জানি না ডাকসু নির্বাচনের এই বিপর্যয়ের পরে বা গোটা বাংলাদেশের ফিডব্যাক পাওয়ার পরে বিএনপি আবার নতুন করে ভাবছেন কিনা, যদি না ভেবে থাকেন তাহলে ভুল করছেন। নাম্বার 1, ধরেন নির্বাচনে আওয়ামী লীগ আসলো না, তাহলে নির্বাচনে জামাত এনসিপি মিলে একটা জোট করলো, বিএনপি এককভাবে নির্বাচন করতে পারে, অথবা হয়তো তারাও একটা ছোটখাটো জোট করবে। বিএনপিকে কেন ভোট দিতে হবে? এইটা হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন, যেটা মার্কেটিং এ বলা হয়। আপনি যদি সেটা চিন্তা করেন যে এক লাইনে বলেন কেন বিএনপিকে ভোট দিতে হবে, মানুষ কি বিএনপিকে ভোট দেওয়ার জন্য আগ্রহী, উৎসাহী, উদ্গ্রীব? আমার তা মনে হয় না। আপনি যদি বলেন যেহেতু আওয়ামী লীগ নাই এবং যেহেতু জামাতকে আটকাতে হবে সুতরাং বিএনপিকে দিতে হবে, হ্যাঁ আপনি বলতে পারেন, কিন্তু জামাতকেই আটকাতে হবে এবং বিএনপিকেই দিতে হবে। বাংলাদেশের রাজনীতি এখন এই মুহূর্তে সেই জায়গায় নাই। জামাত সেই জায়গাটাকে ধীরে ধীরে গুছিয়ে আনছে, তাদের একটা লং টার্ম প্ল্যান থেকে তারা আজকে এই জায়গায় এসেছে। কিভাবে এসেছে আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই, সরি মাফ করবেন। ধরেন ডাকসুতে যখন শিবির জিতলো, আমাদের একটা অ্যাজাম্পশন ছিল আগে থেকে যে শিবির তার আগের চরিত্রে আছে, এদেরকে কোনোভাবেই কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জায়গা দেওয়া ঠিক হবে না, কারণ হচ্ছে তারা বিদ্বেষী, তারা নৃশংস, তারা মারবে, খুন করবে, এই করবে, সেই করবে, এবং নারীদের উপরে তারা নির্যাতন করবে, নারীদের পোশাক নিয়ে সমস্যা করবে, লিবারেল স্পেস নিয়ে সমস্যা করবে। ডাকসু নির্বাচনে কি তাই হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। ডাকসু নির্বাচনের পরে শিবির যে কাজটা করছে এটা খুব খেয়াল করে দেখবেন, শিবির জামাতকে ভোট না দেওয়ার যেসব কারণ জনমনে আছে সেইগুলোকে নিউট্রালাইজ করার একটা চেষ্টা করছে। গোটা বাংলাদেশে জামাত সেটা করছে। কিভাবে করছে? প্রথমে হচ্ছে এরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, শিবির তার মতো করে একটা মুক্তিযুদ্ধের ভাষণ তৈরি করছে। তারা কিন্তু রায়ের বাজার বৌদ্ধভূমিতে গিয়েছে এবং সেখানে গিয়ে দোয়া করেছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, যদিও এদেরকে তাদেরই পূর্বপুরুষ, শিবিরের পূর্বপুরুষরাই হত্যা করেছে, সেটা একটা আলাদা কৌতুক, সেখানে মানে পলিটিক্যাল জোক তারা করেছে, সেখানে আমি যাচ্ছি না, কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে লিবারেল কাহিনীতে শিবির খুব ভালো সিগন্যাল দিচ্ছে। প্রথমে দেখেন তারা ঝুমা বলে একজনকে প্রার্থী করেছে, ঝুমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রার্থী। এটা আবার শিবিরের ঠিক নিজের লোক না, কারণ তাদের ওইখানে হয়তো মুক্তিযুদ্ধ করার মতো লোক, মানে মুক্তিযুদ্ধ অন করার মতো কেউ নাই, সেটা হতে পারে। ঝুমাকে কেন নির্বাচিত করছে? আপনি দেখবেন যে ঝুমাকে দিয়ে তারা একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা লিবারেলদেরকে স্পেস দিতে চাই। ঝুমা কিন্তু ধরেন হিজাব করেন না, ছাত্রী সংস্থায় মানে শিবিরের যে অঙ্গ সংগঠন আছে তাদের কিন্তু প্রচুর নারী আছেন, তারা এইসব পদে ভালো করতে পারবেন, মেধাবী, তারা কিন্তু পুরো হিজাব, কিন্তু শিবির ওই হিজাবের ক্যান্ডিডেট আনে নাই। তারা একজন ক্যান্ডিডেটকে নিয়ে এসেছে, নারী ক্যান্ডিডেট, যিনি সাধারণ বাঙালি ঘরের মেয়েদের মতো চেহারা, পোশাক আশাক নর্মাল সালোয়ার কামিজ পরেন, তিনি খুব হিজাবও করেন না, আবার খুব উগ্র পোশাকও পরেন না, আমাদের পাশের বাড়ির ঘরের যে মেয়েটা যেভাবে থাকে। এবং ঝুমাকে নিয়ে কিন্তু কন্টিনিউয়াস তারা প্রচারণাগুলো করে গেছেন, অনেক বেশি হাইলাইট করে রেখেছেন। তাদের নারী প্রার্থী বাকি যারা আছেন হিজাব করেন, তাদেরকে নিয়ে আপনি এত প্রেস কনফারেন্স বা এত ভিজিবিলিটি দেখবেন না। এটা দিয়ে তারা বোঝাচ্ছেন যে আপনারা যে পোশাক নিয়ে করেন না কেন, আমরা শিবির এটা নিয়ে কোনো ধরনের ডিস্টার্ব করবো না। এবং নির্বাচন জেতার পরে দেখেন সেই মুক্তিযুদ্ধ সম্পাদক প্রার্থীকে কিন্তু তারা রায়ের বাজারে নিয়ে যান নাই, কারণ তারা জানেন যে কতটুকু পর্যন্ত লিবারেলদেরকে স্পেস দিতে হবে। গতকালকে আমি দেখলাম বাউল শাহ আব্দুল করিম উৎসব হয়েছে টিএসসিতে, গতকালকে বা গত পরশু দিনে এখানে বাউল শাহ আব্দুল করিমের গান গাওয়া হচ্ছে, খুব লিবারেল স্পেস। শিবির কি ওইখানে গিয়ে গানে বাগড়া দিয়েছে? তারা কিন্তু বাগড়া দেয় নাই। সাধারণত কি হতো, সাধারণত আমাদের পলিটিক্যাল কালচারে হচ্ছে গিয়ে 5 জন লোক গিয়ে বলবে, আরে আমগো ভাই ডিপি হয়েছে, আমরা জিএসএসি, আমাদেরকে ডাকলি না, আমরা প্রধান অতিথি করলি না, বক্তৃতা দিলাম না, দিলাম তোর প্রোগ্রাম বন্ধ করে, অথবা ডাকতে হবে, আমাদের ডিপি ভাইকে ডাকতে হবে। শিবির পাত্তাই দেয় নাই, ধারে কাছে যায় নাই, সুন্দরভাবে একটা প্রোগ্রাম হচ্ছে। শিবির ইজ গিভিং দিস সিগন্যাল, কারণ তারা ডাকসু এবং এই ক্যাম্পাসগুলোকে রাখতে চায়। আমরা যদি বলি যে অ্যাপার্টমেন্ট বিক্রির সময় দেখবেন কি করা হয়, একটা অ্যাপার্টমেন্ট খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে যারা ডেভেলপার আছেন তারা রাখেন, একটা অ্যাপার্টমেন্ট খুব ফিনিশ দেন, এটা হয়তো ধরেন 60 লাখ টাকা বা 1 কোটি টাকার অ্যাপার্টমেন্টে তারা কিন্তু 3 কোটি টাকার ইন্টেরিয়র করে, খুব টিপটপ দামি
আমি সুপারটুকুতে এত সুন্দর করে রাখেন, ক্লায়েন্টরা এটা দেখে বুঝে না হারে এইরকম একটা অ্যাপার্টমেন্ট তো আমারও হবে, এবং তিনি তখন অন্য একটা অ্যাপার্টমেন্ট কিনেন, যদিও তিনি আর পরে ওটাকে 3 কোটি টাকা দিয়ে ইন্টেরিয়রও করতে পারেন না এবং ওই পর্যায়ে যায় না। সেটা মার্কেটিং এর একটা কৌশল। শিবির এই সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট বানাচ্ছে ডাকসুকে, এখানের মধ্যে সে মুক্তিযুদ্ধকে তার মতো করে একটা ডিল করবে, ওই ডিল করে কিন্তু সে ঘুরে ফিরে আবার তার বয়ানে যাবে। আপনারা ভাইবেন না আবার ওরা যাবে না, ওরা কিন্তু ওইখানে তাদের গোলাম আজম নিজামীর জায়গায় ফেরত যাবে। এটির সাথে একটা লিবারেল ভাব খেলবে, যেটা তারা এখন খেলছে। কিন্তু গোটা বাংলাদেশে তাহলে তো ভাই আর সমস্যা নাই, এরা তো লিবারেল স্পেস দিচ্ছেই। এরা তো আমি দেখলাম যে শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি আছেন ভদ্রলোক, আমেরিকার প্রফেসর, এক্স্যাক্টলি নামটা মনে আসছে না, উনি বলছেন যে মেঘমল্লার বসু যাতে প্রাণ খুলে শিবিরকে গালি দিতে পারে, শিবিরের উচিত হবে ক্যাম্পাসের এই নিরাপত্তা নিশ্চিত করা। মেঘমল্লার বসু মানে তাদের লোক বললে আবার ঠিক অনেকে গালাগালি করবেন তা না, বাট একটা স্পেস আছে আর কি, ভাই ব্রাদার টাইপের ব্যাপার আছে। তো ওই লিবারেল জায়গাটা তারা তৈরি করে দিলে আপনি বিএনপি তার বিরুদ্ধে গিয়ে ওই কৌশলে টিকতে পারবেন না। এখন টিকতে না পারলে আপনাকে আপনার রাজনীতি করতে হবে, আপনার রাজনীতি তার থেকে বেটার দেখে আপনাকে ভোট নিতে হবে। এখন শিবিরের বিএনপির একটা দফা আছে, আমার ধারণা এটা 31 দফা বা 32 দফা এরকম কিছু দফা আছে, এটা হচ্ছে তাদের কর্মসূচি। এই 32 দফায় কি আছে গোটা আপনারা যারা দর্শক আছেন বিএনপির আপনার আশেপাশে 32 জন সমর্থককে জিজ্ঞেস করেন, ওই 32 সমর্থকের কেউ বলতে পারবে না ওই 32 দফার মধ্যে কি আছে। এটা হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজিক্যালি তাদের যে প্রচারণা, তাদের সেগমেন্ট করা, তাদেরকে ভোটারদেরকে শিক্ষিত করা বা সচেতন করার যে প্রোগ্রাম, এরকম কোনো প্রোগ্রাম নাই। এই 32 দফা বা 31 দফা, মাফ করবেন এত দফা মনে রাখতে পারি না ভাই। তো ওইটার দফার প্রথম দফাটা কি আপনারা জানেন? আপনারা খুঁজে দেখবেন। প্রথম দফা হচ্ছে বিএনপির যে তারা একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করবেন এবং কোনো ধরনের রাজনৈতিক প্রতিশোধ প্রণয়তার দিকে তারা হাঁটবেন না। এটা হচ্ছে 1 নম্বর দফা, মানে হচ্ছে বিএনপির টপ প্রায়োরিটি। তো সেই টপ প্রায়োরিটি বিএনপি 32 নম্বরে গিয়ে বলতেছে তারেক রহমান জানিয়ে দিলাম 32 দখল দিলাম। তো ও নিজের 1 নম্বর দফাতে বিশ্বাস করে না, বাকি 31 দফা ভাই আমি আপনি পড়ে কোনো লাভ আছে? এই হচ্ছে অবস্থা। এই কারণে বিএনপি প্রথমে যেহেতু তারা একটা ভোটারদের কাছে কোনো নতুন কর্মসূচি নিয়ে আসতে পারছে না, আকর্ষণীয় কিছু নিয়ে আসতে পারছে না, বিএনপিকে ভোট দেওয়ার জন্য জনগণ উদ্গ্রীব এবং আগ্রহী হবেন না। মানে এখন বাই ডিফল্ট আওয়ামী লীগ নাই, ঠিক আছে বিএনপির দিলাম, সেটা এক কথা, কিন্তু উৎসাহ আগ্রহের জায়গাটা আমি অন্তত পক্ষে স্পেসে মানে পাবলিক স্পেয়ারে দেখতে পাচ্ছি না। নাম্বার 2 হচ্ছে চাঁদাবাজি, মামলাবাজি, মানে কি বলবো ভাই, এটা আসলে এটা চূড়ান্ত অবস্থায় গিয়ে পৌঁছেছে মফস্বলগুলোকে তৃণমূলের মধ্যে। এটাকে